ইট নেভার হ্যাপেন বিফোর যে কেমন সংবিধান চাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে, কোর্টে আলোচনা হচ্ছে, সাংবাদিকরা আলোচনা করছে, সব জায়গায় রাজনৈতিক দলে আলোচনা করছে কেমন সংবিধান চাই। তা আমাদের উচিত হবে, যদি আমাদের লাক ফেভার করে, পৃথিবীর কোনো সংবিধান নাই যে সংবিধানে আমাদের সংবিধানের মতো অলমোস্ট 1/3 বেশি পার্টকে বলেছে যে এটা কেউ কোনো দিন চেঞ্জ করতে পারবে না, এবং সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, কোনোভাবে বদলানো যাবে না। এবং কেউ যদি সেটা বদলাতে চায় সেটা অসাংবিধানিক হয়ে যাবে। সুতরাং আমরা যদি তর্কের খাতিরে এটা বলে নেই যে রাষ্ট্র যদি এখন মনে করে যে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করবে, বা আমরা যদি মনে করি যে এই বিষয়ে কথা বলবো যে শিক্ষাকে মৌলিক অধিকার করা হোক, কারণ আমরা সবাই জানি যে শিক্ষা মৌলিক অধিকার না, তো আমরা যদি বলি শিক্ষাকে মৌলিক অধিকার করা হোক, এটি কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের এগেনস্টে যায়, এটা বদলানো যাবে না। এবং এটাকে যদি আপনি অসাংবিধানিক হিসেবে কাউন্ট করেন, তাহলে 7 ক অনুযায়ী এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হইতে হবে। এটা খুবই অদ্ভুত, এই ধরনের কথা পৃথিবীর কোনো দেশের সংবিধানে নাই। তো সেই জন্য এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যে আজকে এটা কথা বলছি যে আমরা সংবিধান কিভাবে বদলাতে চাই, সেই আমাদের চাওয়াটাকে কিন্তু এই কারেন্ট কনস্টিটিউশনাল স্কিম অ্যাকোমোডেটই করছে না। তারপর আমরা বলছি কেন, আমরা বলছি 2টা কারণ, একটা একাডেমিক রিজন আর একটা প্র্যাকটিক্যাল রিজন। একাডেমিক রিজন হচ্ছে যে আর্টিকেল 7B-টা ইটসেলফ আনকনস্টিটিউশনাল। এটার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে একটা জেনারেশন কখনো অল ফিউচার জেনারেশনসকে বাইন্ড করে ফেলতে পারে না, কারণ কনস্টিটিউশন হচ্ছে ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল, মানুষের ইচ্ছার প্রকাশ। তো এখন 72 সালে যখন সংবিধান লেখা হলো, এটা কি কেবলমাত্র 72 সালে যে সমস্ত মানুষ বেঁচে ছিলেন এই বাংলাদেশে তাদের ইচ্ছার প্রকাশ, নাকি 72-এর পরে যাদের জন্ম হয়েছে তাদের ইচ্ছার প্রকাশ? তো কনস্টিটিউশন ইজ এ লিভিং অর্গান, ইজ এ লিভিং ডকুমেন্ট দ্যাট মাস্ট অ্যাকোমোডেট দ্য উইল অফ অল জেনারেশনস টু কাম, যখন যেখানে থাকবে সেখানে। তো সেই জেনারেশনের কথা যদি বলি, তাহলে এই বর্তমান জেনারেশনেরও উইল অফ দ্য পিপলের একটা রিফ্লেকশন এই সংবিধান হতে হবে। তো সেই দিক থেকে একাডেমিক্যালি আমরা সেই কথা বলতে পারি। আর প্র্যাকটিক্যাল রিজন আমরা যে জন্য কথা বলতে পারছি, কারণ একাডেমিক্যালি আমাদের দেশে অনেক কিছুই হয়তো জাস্টিফাইড হয়, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয়ে ওঠে না। তো প্র্যাকটিক্যালি আমরা কথা বলতে পারছি বিকজ অফ জুলাই মাস আপরাইজিং যেটা হয়েছে, গণ অভ্যুত্থান, বা অনেকে এটাকে বিপ্লব বলছেন, আমি সেই বিতর্কে যেতে চাই না। এই জুলাই 2024-এর কারণেই কিন্তু আমরা আজকে এই কথা বলার সুযোগটা পেয়েছি। একটা খুবই অদ্ভুত ব্যাপার যে সংবিধানকে আমরা বলছি জনগণের ইচ্ছার প্রকাশ, কিন্তু আপনি দেখুন যে 72 সালে যখন সংবিধান রচনা করা হয়, তখন কিন্তু যারা সংবিধান রচনা করেছে তাদের জন্য কিন্তু কোনো ম্যান্ডেট ছিল না, তারা কিন্তু ইলেক্টেড ছিল না বাই দ্য পিপল অফ বাংলাদেশ। ইলেকশনটা হয়েছিল 1970 সালে, কিন্তু স্বাধীনতার পর কিন্তু সংবিধান রচনার উদ্দেশ্যে কোনো নির্বাচন এই দেশে হয়নি যে একটা নির্বাচন করলাম, আমরা গণপরিষদ করলাম, তখন আমরা সংবিধান করলাম, তখন হয়নি। তাহলে ম্যান্ডেটটা আগে ছিল না। পরবর্তীতে গণপরিষদের বিতর্কে এইটা কয়েকজন অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেছেন যে জনমত যাচাই দেওয়া হোক, গণভোটের ব্যবস্থা করা হোক, কিন্তু সেই গণভোটের ব্যবস্থা কিন্তু করা হয়নি। সংবিধান যখন পাশ করা হয়, জনগণ কি এই সংবিধান চাচ্ছে নাকি চাচ্ছে না, পক্ষে নাকি বিপক্ষে, এইটা নিয়ে কোনো গণভোট হয়নি। এই গণভোটের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? ধরুন আমরা খুব স্বাভাবিকভাবে যদি দেখি, মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো দেখি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, এইগুলি কি আমাদের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার কি না, অধিকাংশ মানুষ কিন্তু বলবে যে এটা মৌলিক অধিকার, কারণ মানুষ এটা জানেও না যে এটা মৌলিক অধিকার না। তো এইরকম একটা গণভোট যদি হতো, যে এরকম একটা সংবিধান, যে সংবিধানে আমাদের মৌলিক চাহিদাগুলিকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই, তাহলে আমার মনে হয় না যে মানুষ সেগুলিকে মেনে নিত। গণপরিষদের 2জন ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার্স, একজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, আরেকজন হচ্ছে শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমা, এই 2জন সই করেন নাই কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ ছিল যে মৌলিক চাহিদাগুলিকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই আমাদের সংবিধানে। এখন সেই স্বীকৃতির জন্য আজকে যদি আমরা কথা বলি, তো সেই কথাটা কিন্তু আমাদের অসাংবিধানিক হয়ে যাচ্ছে। সেই কথাটা আমরা বলতে পারছি বিকজ অফ দ্য প্র্যাকটিক্যাল রিজন অফ জুলাই রেভলিউশন 2024। এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা অন্তত এইখানে দাঁড়িয়ে এই কথা বলার সুযোগটা পেয়েছি। আচ্ছা, আমি আর একটু পিছন থেকে শুরু করতে চাই, মানে এটা বিশ্লেষণের আগে আমি একটু প্রেক্ষাপটটা বলার চেষ্টা করছি। ধরুন এই সংবিধানটার একটা বড় সুনাম আছে,
মোটামুটি সবাই এটা জানে যে এই সংবিধানটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসল। অফকোর্স স্বাধীনতা যুদ্ধের পর আমরা দীর্ঘ 9 মাসের একটা স্বাধীনতা যুদ্ধ করেছি, লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছেন, একটা দেশ পেয়েছি, তারপর আমরা বলেছি আসুন সবাই মিলে একটা সংবিধান বানাই। সংবিধান বানালাম। এই সংবিধানের প্রথম পৃষ্ঠায় প্রথম প্যারাগ্রাফে বলে দেওয়া হয়েছে এই দেশের জন্ম কিভাবে হলো, এবং আপনি পড়বেন বিস্মিত হবেন, আমরা সবাই বিস্মিত হয়েছি যে সেখানে মুক্তিযুদ্ধ শব্দটা নাই। সুতরাং বর্তমান সংবিধানের জন্মের এইখানে সংবিধানের বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়ে যে প্যারাগ্রাফটি আছে সংবিধানের, এটি সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এখানে স্বাধীনতা যুদ্ধের কথাটি লেখা নেই। এখানে বলে দেওয়া আছে ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে 1972 সালে এটা লেখা হয়েছে। আমার মনে হয় আপনি যদি নিজের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যিনি, তিনি কখনো এটা মেনে নিতে পারবেন না যে এই শব্দটা এখানে কেন লেখা হয়নি। তো পরবর্তীতে এটা কারেকশন করা হয়েছে, কারেকশন করে সংগ্রামের জায়গায় যুদ্ধ শব্দটি লেখা হয়েছে। মূল সংবিধানে কিন্তু এটা লেখা ছিল না। পরবর্তীতে 2011 সালে সংবিধান ফের সংশোধন করা হলো। 2011 সালে সংবিধান সংশোধন করে আবার সংগ্রামটা কেটে যুদ্ধ লেখা হলো। আমার তো মনে হয় মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলতে সংগ্রাম এবং যুদ্ধ দুটোই রাখুন, কারণ দীর্ঘ সংগ্রামের ফসল স্বাধীনতা যুদ্ধ। কিন্তু স্বাধীনতা যুদ্ধটা একটা মোমেন্টাম, এটাকে আমরা আস্ত যুদ্ধটাকে গিলে ফেলতে পারি না, আমরা নাই করে দিলাম। এখানে প্রয়োজন ছিল সেই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকেও স্বীকৃতি দেওয়া, যেমনটি দিয়েছে 2015 সালের নেপালের সংবিধান। আপনি দেখুন এত বড় একটা বিষয় এই 50 বছরে তেমন একটা আলোতে আসে নাই যে এই বাংলাদেশের জন্মের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধ শব্দটা ব্যবহার করা হয়নি, তেমন একটা আলোতে আসে নাই, কিন্তু আলোতে আসা উচিত ছিল। এটা একটা কনটেক্সট। আপনি যদি সাধারণভাবে ধরুন যারা ল পড়ে নাই তাদেরকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা কাউকে কি বিনা বিচারে আটক রাখা যায়, বলবে যে না, বিনা বিচারে আটক রাখা যায় না, বিচার করে চাইলে মৃত্যুদণ্ড দেওয়া যায়, ফাইন। কিন্তু আমাদের সংবিধানে বলে দেওয়া আছে বিনা বিচারে আটক রাখা যায়। শুধু যায় যে সেটা না, অনাদিকাল পর্যন্ত আটক রাখা যায়। কাউকে যদি প্রিভেন্টিভ ডিটেনশন লতে আটক করা হয়, কনস্টিটিউশনের আর্টিকেল 33+4 এইটা অনুযায়ী একজনকে সারা জীবন আটকে রাখতে পারে বিচার করা ছাড়া। এত কালো একটা আইন এই সংবিধানে আছে, তেমন একটা আলোতে আসে নাই যে এইটা এত বড় একটা প্রবলেম আমরা এটা নিয়ে কথা বলি। আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলি নাই। আর মানুষ আসলে কি চায় সত্যিকার অর্থে, এটা 72-ও চাওয়া হয়নি, পরবর্তী 50 বছরও কিন্তু চাওয়া হয়নি। এখনকার কনটেক্সটটা ডিফারেন্ট। শেষ পর্যন্ত যেটাই হোক না কেন, এইটা তো হয়েছে যে 1 বছর ধরে সবাই আমরা কথা বলছি যে আমরা সংবিধানটা কেমন দেখতে চাই। এটা তো কখনোই হয়নি, এটা 72-এ হয়নি, এর পরবর্তীতে কখনোই হয়নি। এমনকি 2011 সালে যখন সংবিধানকে একেবারে ছুরি কাচি চালিয়ে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হলো, সেই সোকল লংগেস্ট বেসিক স্ট্রাকচার সংবিধানে লেখা হলো, তখনও কিন্তু জানতে চাওয়া হয়নি, মানুষকে এইভাবে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি। যদিও আমরা বলে থাকি যে সংবিধান হচ্ছে মানুষের ইচ্ছার প্রকাশ। তো আমরা চাই যে এখন অন্তত মানুষ কি চায় সেটার ইচ্ছার প্রকাশটা নতুন সংবিধানে আসুক, সেটা নতুন করে সংবিধান রচনা করুক বা সংবিধান সংশোধন করুক, যে পদ্ধতিতেই হোক না কেন। আমরা সেই পদ্ধতিতে আজকে আমরা আলোচনা পেরিফেরিতে নাই, আমরা সেটা বেশি ফোকাস করব না। আমরা শুধু জানতে চাই যে কি কি চেঞ্জগুলো আমরা এখানে দেখতে চাই, এইটার উপর এখন আমরা ফোকাস করব। ওকে, আমরা প্রথম বিষয়টাতে আসি। প্রথম আমরা বাংলাদেশের জন্মের ইতিহাসের ক্ষেত্রে আমরা মুক্তিযুদ্ধ শব্দটা দেখতে চাই। পরিষ্কার কথা, প্রথম কথা সেটা প্রস্তাবনায় যুদ্ধ শব্দটা আমরা যোগ করতে চাই। এবং যেহেতু এই সুযোগটা 50 বছর পর এই জুলাই রেভলিউশনের কারণে এসছে, সুতরাং জুলাইয়ের যে বৈষম্যহীন চেতনা, সেই চেতনার একটা প্রকাশ এখানে থাকা উচিত বলে আমরা সমীচীন মনে করি। পাশাপাশি আপনি স্বাধীনতার ঘোষণাপত্র পড়বেন, এটা আমাদের সংবিধানের 78 পৃষ্ঠায় এখনো দেওয়া আছে। তো স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে যে 3টা মূলনীতি নিয়ে বাস্তবায়ন করার জন্য দেশের স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। একটি হচ্ছে সাম্য, এটা হচ্ছে স্বাধীনতা, সামাজিক সুবিচার। তো এই 3টি কিন্তু আমরা পরবর্তীতে আমরা মূলনীতি হিসেবে রাখি নাই, আমরা চাই যে এগুলিও মূলনীতি হিসাবে চলে আসুক। দ্বিতীয়ত আমরা একটা বড় ইস্যুতে আসি, নাগরিকত্ব প্রশ্নে, যে সিটিজেনশিপ কি এদেশের।
বা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম কি? 1972 সালের সংবিধানে ন্যাশনালিজম এবং সিটিজেনশিপ দুটোই ছিল বাঙালি, যেটা একটি ভুল ছিল, একটা অনেক বড় ভুল। ধরুন এই বছর বৈশাখের যে শোভাযাত্রাটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, যে সামনে 26টা জাতিগোষ্ঠীর প্রতিনিধি ছিল, যাদের কেউই বাঙালি না। তো বাঙালি ছাড়া এখানে অনেক জাতিগোষ্ঠী আছে, এবং আমি বোধ করি আইনগতভাবে তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেও অভিহিত করা ঠিক না, শুধুমাত্র সংখ্যায় কম হওয়ার কারণে। তো আমরা বলি বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে এই দেশ গঠিত, এই দেশে বিভিন্ন জাতি বাস করে, বিভিন্ন ধর্মের অনুসারী আছে, বিভিন্ন ফিলসফির অনুসারী আছে, দেশটা সবার। সুতরাং এটার ন্যাশনালিজম হওয়া উচিত বাংলাদেশি, কিন্তু আমরা 72-এ বাঙালি লিখেছিলাম। বাঙালি লিখে একটা বড় অংশকে বাদ দেওয়া হলো। পরবর্তীতে সংবিধান সংশোধন করা হলো, সংশোধন করা হলো বাংলাদেশি। পরবর্তীতে 2011 সালে আবার সংশোধন করা হলো, সংশোধন করে এখন লেখা হলো জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। খুবই কমপ্লেক্স একটা বিষয়। নাগরিক হিসেবে আমি বাংলাদেশি, তাহলে আমি জাতি হিসেবে আমি বাঙালি হয়ে গেলাম, তার মানে এখন যে চাকমা, মারমা, সেই সমস্ত জাতিগোষ্ঠীদেরকেও কিন্তু এখন বাঙালি হয়ে যেতে হবে। দ্যাট উই ক্যানট সে। সেই জন্য এইটা নিরসন করা উচিত এবং জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ রাখা উচিত। এটি হচ্ছে 2 নম্বর বড় প্রস্তাব, মেজর প্রস্তাবগুলির মধ্যে যেটা আমরা বলি। 3 নম্বর মেজর যে প্রস্তাবটি, সেটা হচ্ছে যে মৌলিক অধিকার যে চ্যাপ্টারটা, এটা সংবিধানে রিরাইট করতে হবে। রিরাইট করতে হবে কয়েকটা উদ্দেশ্যে। নাম্বার 1, অর্থনৈতিক স্বাধীনতা, যেগুলো অর্থনৈতিক অধিকার, এগুলিকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। একটু আগে আমি সেটা নিয়ে বলছিলাম, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, এগুলি কোনোটাই মৌলিক অধিকার না আমাদের সংবিধানে। এটা অনেক পুরনো মডেল। পোস্ট-2000 এরাতে অনেক সংবিধান হয়েছে যেখানে এগুলিকে মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে সাউথ আফ্রিকাতে তারা দেখিয়ে দিয়েছে 1996-এ যে এটা এস্টাবলিশ করা যেতে পারে। এটা নিয়ে ব্যাপক লিটারেচার ডেভেলপ করেছে, স্পেশালি গত 2-3 ডেকেডসে ইন্টারন্যাশনালি প্রচুর মেটেরিয়ালস আছে যেটা প্রমাণ করে যে ইকোনমিক সোশ্যাল রাইটসকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃতি দিতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা চাই যে 2টা আলাদা চ্যাপ্টার না করে সংবিধানে পার্ট 2, পার্ট 3, 2টা পার্টের মধ্যে মানবাধিকারকে রাখা হয়েছে। কিছুটা এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, আর কিছু হচ্ছে এগুলি নিয়ে কোনো মামলা চলবে না। তো আমরা সেটাকে বাদ দিয়ে দুটো মিলে একটা পার্ট করতে চাই, যে সবগুলি অধিকার সেখানে আসবে। সেখানে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আসবে এবং অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক, সোশ্যাল, কালচারাল রাইটস সেগুলো আসবে। তো সেগুলি আসলে সেগুলি কিভাবে কার্যকর করা হবে, অনেকে আমি দেখছি কেউ কেউ বলছে যে এটা অলীক একটা ধারণা, কিন্তু এটা কখনই অলীক ধারণা নয়, কারণ এটি এখন কনস্টিটিউশনাল লিটারেচারে ওয়ার্ল্ড ওয়াইড এটা এখন একটা এস্টাবলিশড বিষয়। তো কিভাবে সেগুলো জুডিশিয়ারি এনফোর্স করবে, এটা নিয়ে বিভিন্ন মডেল ওয়ার্ল্ড ওয়াইড আছে, সেগুলো পড়াশোনা করে নিলে আমার মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে এইটা একটা বড় পরিবর্তন আনতে চাই। আরেকটা পরিবর্তন আনতে চাই, ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে যে সমস্ত কালো আইন আছে এগুলো আমরা তুলে দিতে চাই। যেমন এই যে একটু আগে বললাম আর্টিকেল 33 ক্লাস 4। আর্টিকেল 33 ক্লাস 4 দেখুন, এটি কিন্তু 72 সালের মূল সংবিধানে ছিল না, পরবর্তীতে নিয়ে আসা হয়েছে। 72 সংবিধানে ছিল না কারণ এই ধরনের একটা প্রভিশন পাকিস্তানের সংবিধানে ছিল, এবং পাকিস্তানের এই বিধান দিয়ে আমাদের দেশের নেতারা অনেক নির্যাতিত হয়েছিলেন। সেই জন্য 72-এ আমরা যখন সংবিধান লিখলাম, আমরা এটা লিখলাম না, কিন্তু 1 বছরের মাথায় তৎকালীন সরকার 1 বছরের মাথায় 1973 সালে এই কালো আইনটা সংবিধানে সন্নিবেশিত করলো, এবং এখন তাকে বিনা বিচারে আটকে রাখার বিধান দেওয়া হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন লতে। সেটা আমরা তুলে দিতে চাই যে সেটা ফান্ডামেন্টাল রাইটস বা সংবিধানে কোথাও থাকতে পারে না। দেন এই চ্যাপ্টারটার মধ্যে একটা মেজর চেঞ্জ আমরা আনতে চাই। আপনি যদি এখন সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে আর্টিকেলগুলি পড়ুন, তাহলে মনে হবে যে প্রথমে আপনাকে আটকানোর জন্য বলা হচ্ছে যে এই 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 সাপেক্ষে, এই বিধিনিষেধ সাপেক্ষে, তারপর হচ্ছে আসল কথাটা। তো আমরা মনে করি যে এই ড্রাফটিংটা একটা রং ড্রাফটিং, রং অ্যাপ্রোচ। এটার থেকে আমরা যেটা প্রেফার করছি সেটা হচ্ছে যে এটা প্লেইনলি সবগুলি রাইট বলতে হবে, বলে রেস্ট্রিকশনের জন্য আলাদা একটা ক্লজ থাকবে। এটাকে আমরা প্রপোর্শনালিটি ক্লজ বলছি। এই ধারণাটি নতুন, এটি কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত জায়গায় পড়াশোনা করলে খুঁজে পাওয়া যাবে না। এটার জন্য আমাদের আর একটু ওপেনলি ওয়ার্ল্ড কনস্টিটিউশনসগুলিকে পড়তে হবে। এটা একটা খুবই পপুলার একটা নিউ মেথড, মডার্ন মেথড, যে আমরা একটা প্রপোর্শনালিটি ক্লজ নিয়ে আসি সংবিধানে। সেখানে আমরা বলবো একটা ক্লজের মধ্যে অল রেস্ট্রিকশনের কথা বলে দেওয়া থাকবে।
সেখানে কি বলে দেওয়া থাকবে যে আইনের মাধ্যমে রেস্ট্রিকশন দেওয়া যাবে। সেই আইনটা এইটাও বিবেচনা করে দেখতে হবে যে উদ্দেশ্যে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যটা বৈধ কিনা, বৈধ উদ্দেশ্যে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে কিনা। এখন কিন্তু দেখুন, যে কোনো সময় আমরা বিভিন্ন সরকারের আমলে দেখেছি যে অলমোস্ট বিনা কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, কারণ এই ধরনের একটা হোলসেল চেক কিন্তু ক্ষমতা এই সংবিধানে দেওয়া আছে। আমরা সেটাকে ভাঙতে চাই। আমরা সংবিধানের ওই প্রপোর্শনালিটি ক্লজে এটা লিখে দিতে চাই পরিষ্কার করে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা বৈধ কিনা, রেস্ট্রিকশন দিতে চাচ্ছে। ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই উদ্দেশ্যের সাথে এই রেস্ট্রিকশন যুক্ত কিনা। 3 নম্বর হচ্ছে এই রেস্ট্রিকশনে ওই উদ্দেশ্যে যতটুকু কার্টেল করা দরকার ফান্ডামেন্টাল রাইটস ততটুকু কার্টেল হয় নাকি তার চেয়ে বেশি হয় সেটা দেখতে হবে। 4 নম্বর আমাদের দেখতে হবে যে এই রেস্ট্রিকশনটা কি একমাত্র বেস্ট অ্যাভেলেবল পদ্ধতি কিনা, নাকি অন্য কোনোভাবে এইটাকে অ্যাচিভ করা যায়, তাহলে আর ওই রেস্ট্রিকশনটা দেওয়া যাবে না। তো এইভাবে একটা টেস্ট আমরা বিস্তারিত আমরা লিখে দিয়েছি যে এই টেস্টটার মাধ্যমে প্রপোর্শনালিটি টেস্ট যেটা এবং ব্যালেন্সিং অফ রাইটস, এখানে এটাও দেখতে হবে যে আমি একটা রাইটকে এই পরিমাণের রেস্ট্রিকশন দিচ্ছি কিনা যাতে করে অন্য একটা রাইট অর্থহীন হয়ে যাচ্ছে। এই ব্যালেন্সিংটা যে ব্যাপারটা আমাদের এখানে বিবেচনা করতে হবে। এইভাবে বিস্তারিত নিয়ে একটা আলাদা ক্লজ আমরা সেখানে দিতে চাই, যেটাকে প্রপোর্শনালিটি ক্লজ আমরা বলি। আচ্ছা, যেহেতু আমরা বলে দিচ্ছি যে এই ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটার মধ্যে ইকোনমিক রাইটসগুলো আসবে, তো যখনই আমরা ইকোনমিক রাইটসের কথা বলি তখন একটা প্রসঙ্গ চলেই আসে, সেটা হচ্ছে রিসোর্সেস অ্যাভেলেবল ফর দ্য স্টেট। ধরুন আমরা যদি বলি যে স্বাস্থ্যসেবা বা শিক্ষা বা চিকিৎসা এটাকে আমরা ফান্ডামেন্টাল রাইট করতে চাই, তখন এই প্রশ্নটা আসবে যে রাষ্ট্রের কি এতটুকু অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা। তো এই প্রশ্ন যুগে যুগে বিভিন্ন জায়গায় আছে, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক পিএইচডি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। ইন্টারনেটে অনেক থিসিসও এটা নিয়ে পাওয়া যায়, আপনি দেখবেন পাওয়া যায়। এগুলোর পরে এলএসির একটা থিসিসও আমি দেখেছি, ইন্টারনেটে ওপেন অ্যাক্সেস আছে, যে ইকোনমিক রাইটসের এনফোর্সমেন্ট পসিবল কিনা। আমি সেদিকে যাচ্ছি না, আমি একটা কথাই যাচ্ছি যে এই যে রিসোর্স সাপেক্ষে, তো তাহলে এটাকে ফান্ডামেন্টাল রাইটস করলে রাষ্ট্রকে কি ওভারবার্ডেন করা হবে কিনা, এটার সমাধানটা কি। এটার সমাধানটা হচ্ছে আমরা একটা ক্লজ দিতে বলেছি, সেই ক্লজে বলে দেওয়া থাকবে যে এই যে অধিকারগুলো পূরণ করার জন্য রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন সেগুলি হবে সাবজেক্ট টু অ্যাভেলেবল রিসোর্সেস অফ দ্য স্টেট। কিন্তু এটা প্রমাণ করতে হবে যে যতটুকু রিসোর্স আছে ততটুকু রাষ্ট্র ইউটিলাইজ করছে কিনা। তখন আপনি দেখবেন একটা অ্যাকাউন্টেবল মেকানিজম যখন সেখানে তৈরি করা হবে, তখন আপনি দেখবেন এই সমস্ত ইরেগুলারিটিগুলি হবে না। আপনি একটা উপজেলায় যান, গিয়ে দেখবেন যে উপজেলা চেয়ারম্যান চলার জন্য 15 কোটি টাকার গাড়ি, অ্যাম্বুলেন্সটার দিকে তাকাবেন, দেখবেন যে তাকানো যাচ্ছে না। এই ইমব্যালেন্সটা তখন হবে না, তখন রাষ্ট্রকে এটা প্রমাণ করতে হবে। তাহলে রাষ্ট্রকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে এটার মাধ্যমে। আমরা কিন্তু রাষ্ট্রকে একটা সুবিধা করে দিচ্ছি। সুবিধাটা হচ্ছে রাষ্ট্র বলতে পারবে যে যতটুকু রিসোর্স ততটুকু অর্থনৈতিক অধিকার, ফাইন। কিন্তু ততটুকু হচ্ছে কিনা সেটা আমরা আবার জুডিশিয়াল স্ক্রুটিনির মাধ্যমে বুঝে নিব। কিভাবে বুঝে নিব? ওখানে দেখাতে হবে যে এতটুকু রিসোর্স দিয়ে এতটুকুই সম্ভব, এবং রিসোর্স অ্যালোকেশনগুলি অন্য কোনো জায়গায় আমি এমনভাবে বেশি দেই নেই যে এক জায়গায় কমে গেছে এইটা। এবং রাষ্ট্রের যে এটা সক্ষমতা নাই, এটা রাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। আইনের ভাষায় এখানে সবাই আইনের মানুষ বসে আছেন, তো আপনারা জানেন যে বার্ডেন অফ প্রুফ বলে একটা কথা আছে। সুতরাং আমি যখন কোর্টে গিয়ে চাইবো যে আমার এই স্বাস্থ্যসেবাটা আমি পেলাম না কেন, তখন রাষ্ট্র বললো না আমাদের তো রিসোর্স নাই, এই জন্য এটা দিতে পারছি না। রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে আসলে এই রিসোর্স নাই। তার মাধ্যমে একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি হচ্ছে। আমরা রাষ্ট্রকে সে অ্যাকাউন্টেবলই করতে চাই। এটা হচ্ছে একটা ফিলসফিক্যাল উদ্দেশ্য বিহাইন্ড দ্য রিফর্ম প্রপোজালস, যে রাষ্ট্রকে আরও বেশি অ্যাকাউন্টেবল করা যায় কিনা। আমি সেটাতে আসবো, যে এই খণ্ড খণ্ডভাবে বলে যে টোটালটাকে আমি সাম আপ করবো যে কী উদ্দেশ্যে আমরা এই প্রস্তাবগুলি করেছি। তার মধ্যে একটা প্রস্তাব হচ্ছে যে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করা। কোনো একটা জায়গায় আপনাকে থামতে হবে। একটা প্রোগ্রামে যখন আপনি দেখবেন যে আমেরিকান প্রেসিডেন্ট ছোট্ট একটা ডায়াস এরকম একটা বক্তৃতা দিয়ে যাচ্ছে, আমাদের এখানে বক্তৃতা দিতে হলে একজন মন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় যে পরিমাণ ফুল কেনা হয়, কার পয়সায় কেনা হয় আমরা কিন্তু কোনো চিন্তা করে দেখিনি। বা 10 লাখ 12 লাখ টাকার নিসান গাড়িতে চড়ছে, এটা কে কিনলো, কেন কিনলো, কার টাকা দিয়ে কিনলো, অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ নাই, এক্স রে মেশিনের জন্য বরাদ্দ নাই। এই তখন এই অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। প্রত্যেকটা জায়গায় খরচের একটা হিসাব দিতে হবে। সব বিষয় যেহেতু জুডিশিয়ালি এনফোর্সমেন্ট হয়, তাহলে কেন শুধুমাত্র মানুষের
থাকা, খাওয়া, পড়া, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়টাকে আপনি জুডিশিয়ারি আওতার বাইরে কেন রাখবেন? এবং অত্যন্ত নির্লজ্জভাবে আমরা সংবিধানে লিখেছি যে এইগুলি তবে আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। উদাহরণ হিসেবে আমরা দেখাবো, উদাহরণ হিসেবে যে সমস্ত দেশ দেখাবো সেগুলি দেখে লাভ নেই। কেন লাভ নাই? কারণ আমরা এমন কিছু দেশ দেখাবো যার যে আপনি ইন্ডিয়া দেখাবেন, পাকিস্তান দেখাবেন, সেটা দেখে লাভ নেই, কারণ এই সমস্ত দেশের সংবিধান সাকসেসফুলি রান করছে, এটা আমরা বলতে পারি না। আর যদি আপনি বলেন যে আমেরিকার সংবিধানে তো এটা নাই, সেটা বলেও লাভ নেই, কারণ আমেরিকান কনটেক্সট আমাদের কনটেক্সটে একরকম না। আমরা যখন বাইরে থেকে কোনো জিনিস বড় করার চেষ্টা করি, যে একটা কনস্টিটিউশনাল কনসেপ্ট আমি আমার বডি কর্পাসে নিয়ে আসবো বাংলাদেশের সংবিধানে, তখন আমার কনটেক্সটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনটেক্সচুয়ালিজম, ফাংশনালিজম, বিভিন্ন থিওরি আছে কম্পারেটিভ কনস্টিটিউশনাল লতে। সুতরাং আমি শুধু একটা ভালো জিনিস দেখালেই হবে না যে এইটা এখানে চলবে। আমাদের যেটা প্রয়োজন, আমরা যেহেতু স্বাধীনতার পর 50টি বছর অতিক্রান্ত করেছি, আমাদের একটা সুবিধাজনক অবস্থায় আমরা এখন আছি সংস্কারের প্রশ্নে। সেটা 72-এর চেয়ে বেশি সুবিধাজনক অবস্থান। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্ট এই দেশে হয়েছে। তো এক্সপেরিমেন্ট হওয়ার কারণে আমরা নিজস্ব একটা অভিজ্ঞতা লাভ করেছি যে আমাদের এখানে কি হয়। ধরুন ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, ততটুকু ক্ষমতা বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে দেওয়া হলে কি হয় সেটা আমরা দেখেছি। তো সুতরাং আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। যেহেতু ওই মেথডটা এখানে কাজ করছে না, সুতরাং আমাদের এমন কিছু পদ্ধতি আমাদেরকেই খুঁজে বের করতে হবে, এমন কিছু চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে যাতে করে আমাদের সিস্টেমটা এখানে প্রপারলি রান করে। ধরুন আপনি যদি গণপরিষদের বিতর্ক পড়েন, দেখবেন যে আপনি সরকার পদ্ধতি নিয়ে 1972 সালে গণপরিষদে আলোচনা হয়েছিল যে আমরা কি রাষ্ট্রপতি শাসিত সরকার চাই নাকি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চাই। এখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে ইউএসএ কিন্তু সাকসেসফুলি রান করছে একটা ডেমোক্রেসি। পৃথিবীতে কেউই বলতে পারবে না যে আমার দেশে 100% ডেমোক্রেসি আছে, কিন্তু মোটামুটি একটা ভালো ডেমোক্রেটিক স্টেটের মডেল হিসেবে যদি পৃথিবীতে আমরা বলি যে কোন কোন দেশ, তার মধ্যে ইউকে, ইউএসএ কে অবশ্যই আমাকে কাউন্ট করতে হবে অ্যাজ টপ ডেমোক্রেটিক কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট রান করছে প্রপারলি, ইংল্যান্ডে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রান করছে প্রপারলি। আমাদের এখানে দুইটাই ফেল করেছে। আমাদের এখানে যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, তখন আমরা ওয়ার্ল্ডের একটা টপ মোস্ট অটোক্রেটিক সিস্টেম দেখেছি 1975-এ, যে সংবিধান সংশোধন করে লেখা হলো যে একজন ব্যক্তি রাষ্ট্রপতি থাকবেন এবং তিনি সারা জীবন রাষ্ট্রপতি থাকবেন। আপনি পড়ে দেখবেন সংবিধানের 100 পৃষ্ঠা এবং 103 পৃষ্ঠা নিচের অর্ধেক পড়ে দেখবেন লেখা আছে পরিষ্কার, এখনো আছে এই সংবিধান, 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লেখা হয়েছে উনি সারা জীবন রাষ্ট্রপতি থাকবেন। এবং ধরে নেওয়া হবে যে আইন অনুযায়ী নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হন নাই, কিন্তু ধরে নেওয়া হবে আইন অনুযায়ী নির্বাচিত হয়েছেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, পত্রপত্রিকা নিষিদ্ধ হয়ে গেল, একটা রাজনৈতিক দল থাকবে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের একটা ভয়ানক রূপ আমরা দেখেছি। গত 15 বছরে প্রাইম মিনিস্টারিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের একটা ভয়ানক রূপ আমরা দেখলাম, যে কিভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইলেক্টেড হওয়ার পর সেটা কিভাবে ফ্যাসিস্ট হয়ে যায়। এখন আপনি প্রবলেমটা কার বলবেন? এটা কি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের প্রবলেম নাকি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের প্রবলেম? প্রবলেম হচ্ছে আমরা, হাউ ডু উই এক্সারসাইজ, এটা একটা মৌলিক বিষয়। তো সুতরাং এইটা একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যদি প্রপারলি রান না করি, প্রপারলি ইমপ্লিমেন্ট না করি কনসেপ্টগুলোকে, তাহলে কোনো কনসেপ্ট, কোনো রিফর্ম দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না, একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ওইখানকার দেশে ওই মডেলটা যখন আমাদের দেশের মডেলে নিয়ে আসবে, এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আনি আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আনি, যেটাই আমরা আনি না কেন, আমাদের মতো করে আনতে হবে। এই 50 বছর পরে আমাদের এটা বুঝতে হবে যে কোন কোন ক্ষমতা আমাদেরকে ধ্বংস করেছে, ঝামেলা করছে, সেগুলিকে চেক দিতে হবে। সেজন্য আমরা মনে করি যে আমাদের কনটেক্সচুয়ালি জাস্টিফাইড রিফর্ম প্রপোজালগুলি নিয়ে আসা উচিত। আচ্ছা, তো আমরা সেকেন্ড চ্যাপ্টারে ছিলাম, সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার কনস্টিটিউশনের, যে ওখানে রিসোর্সের কথা আমরা বলছিলাম যে ইকোনমিক, এটার জন্য রিসোর্স দিতে হবে। আর একটা মেজর জিনিস আমরা এখানে প্রস্তাব করেছি ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে এখানে আপনার নতুন নতুন কিছু রাইট ইনকর্পোরেট করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রাইট টু ভোট, এটা নাই সংবিধানে লেখা এখন, তো আমাদের ভোটিং রাইট আছে, এটা লিখতে হবে। 2 নম্বর হচ্ছে রাইট টু ইন্টারনেট, এটা লিখতে হবে। কেন লিখতে হবে? এটা লিখতে হবে এই জন্য কারণ এইটার মাধ্যমে অন্য অনেকগুলি ফান্ডামেন্টাল রাইটস ডিপেন্ডেন্ট হয়, এটা বন্ধ করে দিলে অন্য অনেক কিছু বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা এটা চাই। আপনি ইন্টারনেট লেখেন বা এই মোড অফ কমিউনিকেশনের কথাটা সেটা আপনি লিখুন। আচ্ছা, আর কি নতুন রাইট লিখতে হবে? আপনি যদি পোস্ট 2000 এরাতে রচিত সংবিধানগুলি দেখেন, তাহলে দেখবেন যে একটা কনসেপ্ট এখানে আছে, সেটা হচ্ছে রাইটস অফ ফিউচার জেনারেশনস। এটা শুনতে অনেক বেশি তাত্ত্বিক শোনাবে, কিন্তু ব্যাপারটা অত বেশি তাত্ত্বিক না, এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে
যে আমরা যখন একটা সংবিধান চেঞ্জ করার স্বপ্ন দেখছি, কথা ভাবছি, তখন আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে যে এই সংবিধানটা যাতে পরিবর্তনগুলো আর 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত রেলেভেন্ট থাকে, সেভাবে চিন্তা করতে হবে। তো সেটা যদি চিন্তা করি, রাইটস অফ ফিউচার জেনারেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রাইট টু বি রেকগনাইজড বাই এ কনস্টিটিউশন। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এমন অনেক কাজ করছি যে সমস্ত কাজের ইম্প্যাক্ট ভবিষ্যতের প্রজন্মের উপর পড়বে। আমি আজকে আমার জমিতে যে কীটনাশক দিচ্ছি আমার ইচ্ছায়, এটি কিন্তু ভবিষ্যতের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করছে। এখন আমি যদি বলি না আমার অধিকার আমি ক্ষুণ্ণ করবো, সেটা আমি বলতে পারি না, কিন্তু যদি বলিও বা তর্কের খাতিরে ধরে নেই, আমি কিন্তু ভবিষ্যতে যে মানুষটা জন্ম নেয় না এখন পর্যন্ত, তার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারি না। তো এই ধরনের অনেক অধিকার আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ফিউচার জেনারেশনসের রাইটকে রেকগনাইজ করা। এবং আমরা এখানে বলেছি যে একজন কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, হি উইল বি নোন অ্যাজ দ্য কমিশনার ফর ফিউচার জেনারেশনস। তার কি কাজ হবে? তার কাজ হবে প্রত্যেকটা ল পলিসি অ্যানালাইসিস করে দেখা যে ফিউচার জেনারেশনের উপর কোনো পসিবল ইম্প্যাক্ট পড়ছে কিনা, হার্মফুল ইম্প্যাক্ট, তাহলে সেটা বন্ধ করে দিতে হবে। যেমন নানানভাবে ইম্প্যাক্ট করতে পারে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট করতে পারে, এমন কিছু কাজ আমরা করতে পারি। আমরা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে এমন কাজও করতে পারি যে আমার জেনারেশন, আমি এত বেশি লোন নিলাম যে এই লোনের পয়সা 6 জেনারেশন রিপে করবে, কিন্তু লোনের বেনিফিট ভোগ করবে 3 জেনারেশন। তো এটা তো ইকুইটেবল হলো না। এটাকে বলে ফাইন্যান্সিয়াল ইন্টারজেনারেশনাল জাস্টিস। আমি জানি যে এই কনসেপ্টটা বাংলাদেশে নতুন, তেমন একটা আলোতে আসে নাই, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কম্পারেটিভ কনস্টিটিউশনাল এরেনাতে ফাইন্যান্সিয়াল ইন্টারজেনারেশনাল জাস্টিস এখন পপুলারলি রেকগনাইজড, বেশ কয়েকটা দেশের সংবিধানে আছে। তো আমরা সেটাকে সুপারিশ করেছি যে ইন্টারজেনারেশনাল জাস্টিসকে নিয়ে আসা হোক, দ্যাট ইনক্লুডস নট অনলি এনভায়রনমেন্টাল ইন্টারজেনারেশনাল জাস্টিস, রাদার ফাইন্যান্সিয়াল ইন্টারজেনারেশনাল জাস্টিস অ্যাজ ওয়েল। তো এই সমস্ত অধিকারগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমরা সুন্দর একটা অধিকারের সনদ আমরা তৈরি করতে চাই। আর সুরক্ষার জন্য একটা প্রস্তাব আমরা দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই লয়ের কথা আমরা সবাই জানি, কীভাবে এটা দিয়ে মানুষ নির্যাতিত হয়েছে। তো ভবিষ্যতে যদি এই ধরনের আইন প্রতিহত করতে চাই, উপায়টা কি? একটা মেথড আছে যে কোর্টে গিয়ে আপনি চ্যালেঞ্জ করলেন, এটা একটা মেথড। কিন্তু পার্লামেন্ট যে ল বানাচ্ছে সেখানে আমরা কি চেক দিতে পারি? সেটার জন্য পার্লামেন্টে, আমি একটু পরে পার্লামেন্ট সিস্টেমতে আসবো, আমরা 2টা হাউস করতে বলেছি। তো 2টা হাউসের মধ্যে একটা কমিটি থাকবে, স্থায়ী কমিটি থাকবে, স্ট্যান্ডিং কমিটি। আপনি এখন সংবিধানে দেখবেন যে স্থায়ী কমিটির কথা বলে দেওয়া আছে, 3টে স্থায়ী কমিটির কথা বলা আছে এবং বলেছে আরও কমিটি। কিন্তু আমরা এই কমিটিটার কথা কনস্টিটিউশনে মেনশন করে দিতে চাই যে ফান্ডামেন্টাল রাইটস কমপ্লায়েন্স কমিটি। তার কাজ হবে পার্লামেন্টে যত আইন পাস হচ্ছে এইটা কি কোনোভাবে ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটসকে ভায়োলেশন করে কিনা, এটা ওরা টেস্ট করবে, চেক করে দেখে ওদের অনুমোদন ছাড়া কোনোটা পাস করা যাবে না। তো সুতরাং এটা কিন্তু একটা প্রি স্ক্রুটিনি হয়ে যাচ্ছে, কোর্টে আপনার যেতে হচ্ছে না, একটা আইন পাস করার আগেই একটা সিরিয়াস স্ক্রুটিনি হয়ে যাচ্ছে যে এই লটা রাইটকে লঙ্ঘন করবে নাকি করবে না। এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা দিলাম আমরা যে অধিকারের সনদটা আমরা কেমন দেখতে চাই। আচ্ছা, এবার আসুন যে পার্লামেন্টে আমরা 2টা সেকশন করতে চাই, 2টা হাউস, লোয়ার হাউস, আপার হাউস। কেন? আপনি সমালোচনা করতে পারেন প্রথমেই, দেশের খরচ বাড়বে, অফকোর্স খরচ বাড়বে, কিন্তু লাভ কি হবে? অনেকগুলি লাভ হবে। 1 নম্বরে আসেন, যদি 2টা হাউস করা হয়, আপনি এখন প্রচলিত পদ্ধতিতে ধরেন আপনার কনস্টিটিউয়েন্সিতে একজন 3 লাখ ভোট পেল, একজন 2.5 লাখ ভোট পেল, তো 3 লাখ ভোট যে পেলো সে ইলেক্টেড হলো, পার্লামেন্টে চলে গেল, এই 3 লাখ লোককে প্রতিনিধিত্ব করছে। আর যে 2.5 লাখ ভোট যাকে ভোট দিল তার লোক তো ওখানে নাই। এবং একটা প্রচলিত ধারণা আছে বাংলাদেশে, ধারণাটা সঠিক না, কিন্তু এই ধারণাটা আছে যে হেরে গেলেও অনেক লোকে বলে যে আমার ভোটটা নষ্ট হলো। তো এই যে সমস্ত ভোট নষ্ট হলো, এই ভোটগুলি কোথায় যাবে? তো সেই জন্য আমরা মনে করছি যে এই সিস্টেমে, প্রচলিত পদ্ধতিতে লোয়ার হাউসটা হলো 300 জন, আর আপার হাউসে হবে ভোটের ভিত্তিতে প্রতি 1% ভোটের জন্য একজন সদস্য। ধরুন একটা পার্টি 2% ভোট পেল, কিন্তু সিট একটাও পেল না পার্লামেন্টে, মানে তার সমর্থক আছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ছড়িয়ে ছিটিয়ে, 2000, 5000, 10,000 এরকম করে সারা দেশে, 2% লোক তার সমর্থক। তাহলে আপার হাউসে 2টা সিট পাবে, লোয়ার হাউসে কিন্তু তার একটা সিটও নাই। কনভার্সলি আপনি দেখেন যে আমাদের পার্লামেন্ট ইলেকশনগুলির ভোটের পরিমাণ যদি দেখেন, আপনি দেখবেন সাধারণত 50%-এর নিচে ভোট পেয়ে 2/3 মেজরিটি পেয়ে যায় 300 সিটের মধ্যে। এখন ধরেন 40% ভোট পেল একটা পার্টি,
তো 40% ভোট পেয়ে 2/3 মেজরিটি পেল লোয়ার হাউসে। আপার হাউসে সিট পাবে কয়টা? 40% ভোট দিয়ে 40টা। আপার হাউসে কিন্তু তার আর 2/3 হচ্ছে না, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই ব্যালেন্সটা দরকার। এই ব্যালেন্সটা যদি না থাকে তাহলে কি হয়, এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি বিভিন্ন সময়। যেমন একটু আগে যে আইনটার কথা বললাম, 4th সংশোধনী, এটা কি বেআইনি পদ্ধতিতে পাশ হয়েছিল? উত্তর হচ্ছে না। এটা সংসদে মেজরিটির ভোটের মাধ্যমেই পাশ হয়েছে। সুতরাং এই সংবিধান যেভাবে সংবিধান সংশোধন করতে বলেছিল তখন সেভাবেই সংশোধন করেছে, তো চেক দিতে পারলো না। তো আমরা এটাকে চেক দিতে চাই যে লোয়ার হাউস আপার হাউসে 2 রকমের সংখ্যাগরিষ্ঠতা হতে পারে, কিন্তু মূল ক্ষমতাটা, যেহেতু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হবে, মূল ক্ষমতাটা কিন্তু লোয়ার হাউসের মধ্যেই থাকবে। আপার হাউসের নাম আপার হাউস, কিন্তু ক্ষমতা কম থাকবে, তাদের ক্ষমতা কম থাকবে। যেমন ধরুন লোয়ার হাউস একটা ল পাস করলো, এটা আপার হাউসের কনসেন্টের জন্য যাবে। আপার হাউস বললো না, আমরা এটাতে রাজি না। আপার হাউস আবার ফেরত পাঠিয়ে দেবে লোয়ার হাউসে। লোয়ার হাউস থেকে আবার আপার হাউসে দিল, এবার আর আপার হাউস ফেরত পাঠাতে পারবে না, কারণ মূল ক্ষমতাটা আমরা লোয়ার হাউসে রাখতে চেয়েছি। কিছু নির্ধারিত কিছু বিষয় আমরা আপার হাউসের মধ্যে রাখতে চেয়েছি। যেমন ধরুন একটা চুক্তি করলো যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ইনভলভড। আমরা দেখেছি এখন অনেক চুক্তি নিয়ে কিন্তু কথা উঠছে যে এগুলি নিয়ে জাতীয় স্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা। এই প্রশ্ন এখন এই জন্যই উঠছে যে এগুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা কোনো সুযোগই ছিল না, কারণ এই সংবিধানে সেই সুযোগ দেয় নেই। সংবিধান পড়ে দেখবেন আর্টিকেল 145, 145A এবং আর্টিকেল 55+2, এটা মিলিয়ে পড়লে হচ্ছে সকল ধরনের চুক্তি বানানোর ক্ষমতা একজনের, একটা হাউসেরও না, একজনের, তার নাম হচ্ছে প্রাইম মিনিস্টার। এখানে কাউকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। পার্লামেন্টে উত্থাপন করতে বলেছে, উত্থাপন করে পার্লামেন্ট মেম্বাররা সেখানে বলতে পারবে না যে তারা কি এটা চায় বা চায় না, বা এটার ভালো দিক খারাপ দিক আলোচনা করার কোনো স্কোপ নাই। এটা এমনিই তুলতে বলেছে। ক্ষমতা এক্সক্লুসিভলি বিলংস টু দ্য প্রাইম মিনিস্টার। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা বলতে চাচ্ছি যে এটাকে মোর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বানাই, রাদার দেন মেকিং ইট প্রাইম মিনিস্টারের ফর্ম অফ গভর্নমেন্ট। প্রাইম মিনিস্টার হাতে যে সমস্ত এক্সক্লুসিভ ক্ষমতাগুলি থাকার কারণে, অনেক বেশি ক্ষমতা থাকার কারণে আমাদের দেশের কনটেক্সটে ঠিকমতো ডেমোক্রেসি রান করে নাই, সেজন্য এই ক্ষমতাগুলিকে আমরা ওইখানে গিয়ে একটু বিস্তৃত করে দিতে চাই। সুতরাং আপার হাউসে যখন যাবে ওই চুক্তির বিষয়ে আলোচনা হবে। আপার হাউসের কনসেন্ট ছাড়া ওই জাতীয় স্বার্থ যেখানে যুক্ত আছে এই চুক্তি প্রধানমন্ত্রী এককভাবে করতে পারবে না। এটা হচ্ছে আরেকটা বেনিফিট। তো এইভাবে 2টা হাউস করে আমরা ক্ষমতার মধ্যে, এই পার্লামেন্টের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে চাই নানানভাবে। যেমন 2টা হাউসে 2জন স্পিকার থাকবেন, আবার 2টা হাউসে 2জন করে ডেপুটি স্পিকার থাকবেন। এবং আমরা বলেছি ডেপুটি স্পিকার একজন অবশ্যই বিরোধী দল থেকে হতে হবে, অবশ্যই। এটার কারণ আছে, তার আবার নানান ধরনের ফাংশন আছে। যেমন এখান থেকে আমি আবার আরেকটা জায়গায় চলে যাচ্ছি, এনসিসি, যেটা আমাদের ক্র্যাক্স, রিফর্ম প্রপোজালের একেবারে ক্র্যাক্স। এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে বলে যে এই পুরো সংবিধান যে সমস্ত প্রপোজাল দেওয়া হয়েছে এটার মধ্যে ওরা একটা রাখবে ফর এক্সাম্পল, তাহলে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান? তাহলে আমি বলবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ দ্য এনসিসি। আমি এখানে একটু সময় নিতে চাই, বাকিগুলো আমি একটু ছোট করে বলবো যেহেতু সময়টা আমাদের কম। এনসিসিটা আমি একটু বড় করে বোঝাতে চাই। এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, এটাতে সদস্য থাকবেন 9 জন। এর ফাংশন কি, পাওয়ার কি, কেন করা হলে আমি পরে আসছি। আগে কাদেরকে নিয়ে এটা কম্পোজিশনটা আমি বোঝানোর চেষ্টা করছি। ইট উইল বি হেডেড বাই দ্য প্রেসিডেন্ট। এই হেডেড বাই দ্য প্রেসিডেন্ট বলার সাথে সাথে আমাদের মাথায় একটা জিনিস ক্লিক করলো যে এই যে আমরা বলি বিভিন্ন সংকটকালে যে রাষ্ট্রপতি কিছু একটা ব্যবস্থা নেই, কিন্তু রাষ্ট্রপতিতে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। বা বলি যে একটু পাওয়ার ব্যালেন্স দরকার, আমরা বলি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টই থাকবে, এটাই সুপারিশ করছি। কিন্তু প্রেসিডেন্টের হাতেও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতা দেওয়ার উদ্দেশ্যে এই এনসিসির হেড প্রেসিডেন্টকে করা হয়েছে, সুপারিশ করা হয়েছে। আচ্ছা, আমি কম্পোজিশন একটু বলে নিই। প্রেসিডেন্ট, দেন প্রাইম মিনিস্টার। 3 নম্বরে আসবে লিডার অফ দ্য অপোজিশন। আপনি জিজ্ঞেস করেন যে কেন? এটার প্রথম উত্তর হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতা হচ্ছে 50 বছরে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা ব্যাপক দূরত্ব থাকে, যে জন্য ডেমোক্রেসিও রান করে না এবং ফলশ্রুতিতে স্টেট ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা চেয়েছি এমন একটা মেকানিজম করতে, ইন্টার এরিয়া অনেক কিছুর মধ্যে এইটাও চেয়েছি
যে সরকারি দল এবং বিরোধী দল দুইজন যাতে একই সাথে দেশের কাজে লাগে। একটা জিনিস মনে রাখতে হবে যে বিরোধী দলের কাজ কিন্তু খালি বিরোধিতা করে না, বিরোধী দলের কাজ হচ্ছে একটা ফর্মে দেশ গঠনে কন্ট্রিবিউট করা, দেশ চালানোতে। সুতরাং কিভাবে তাহলে চালাবে? তাহলে বিরোধী দলকে আমাকে এঙ্গেজ করতে হবে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায়। তো তার মধ্যে আমরা এনসিসিতে নিয়ে আসছি, কারণ এনসিসির হাতে আমরা কিছু ইম্পর্টেন্ট পাওয়ার দিচ্ছি, সেটা আমি আসছি। তাহলে 3 নম্বরে তিন নম্বর হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন। 4 নম্বরে আসবেন হচ্ছে দুইটা হাউজের স্পিকার, দুইজন স্পিকার, লোয়ার হাউস আপার হাউস, 5 জন হলো। দেন আসবেন হচ্ছে চিফ জাস্টিস, 6 জন হলো। এইবার আসেন ওই যে দুইটাই ডেপুটি স্পিকার থাকবে, একজন ডেপুটি স্পিকার থাকবে সরকারি দলের, একজন বিরোধী দলের। বিরোধী দলের যিনি ডেপুটি স্পিকার তিনি এনসিসিতে আসবেন। কারণ আমাকে তো বিরোধী দলকে এখানে নামকা অস্ত্রে শুধু লিডার অফ দ্য অপোজিশনকে বসায় রাখলাম 9 জনের মধ্যে, আর 8 জন সরকারি দল, তাহলে এটা ডিসফাংশনাল, লাভ হবে না। এই জন্য আমরা চেয়েছি এনসিসিতে সরকারি দলেরই পসিবল মেজরিটি থাকবে, কিন্তু বিরোধী দলের একটা শক্তিশালী অবস্থান সেখানে থাকবে, এবং তাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আমরা দিতে চাই। কারণ কিন্তু আমি আগেই বলেছি, কারণ হচ্ছে আমাদের অভিজ্ঞতা, আমাদের 50 বছরের অভিজ্ঞতা। এখন এটা আমাদের সিদ্ধান্ত যে আমরা কি টিপিক্যাল ইউএস মডেল, ইউকে মডেল ফলো করব, নাকি 50 বছরে আমার এখানে যেটা কাজ করবে সেটা ফলো করব। যদি আমার এখানে কাজ করবে যেটা, সেটা ফলো করতে চাই, তাহলে এনসিসি একটা ভালো রেজাল্ট আনতে পারে। আচ্ছা, দুইজন ডেপুটি স্পিকার বিরোধী দলের, এই হলো 8 জন। 9 নম্বরটাকে, 9 নম্বর মেম্বার খুব ইন্টারেস্টিং। একজন প্রধানমন্ত্রী হয়েছেন কোন একটা দল থেকে, বিরোধী দলের নেতা হয়েছেন কোন একটা দল থেকে। এই দুইটা দল বাদ দিতে হবে। বাদ দিয়ে দুইটা হাউসে আর যত দল আছে সবার ভোটে আরেকজন। এই সবার ভোটে আরেকজন কেন বললাম? তাতে করে যার লোয়ার হাউসে একটা সিটও নাই, কিন্তু আপার হাউসে তার একজন রিপ্রেজেন্টেটিভ আছে, তার ভয়েসটাও কিন্তু এখানে আসলো, তার একজন প্রতিনিধিও কিন্তু এখানে আসলো। কারণ আপার হাউসে এমন দল থাকবে যারা লোয়ার হাউসে কোনো সিট পায়নি, থাকতে পারে, কিন্তু আপার হাউসে সিট পেয়েছে। তাহলে প্রধানমন্ত্রীর দল এবং বিরোধী দলের নেতার দল, এই দুটা দল বাদ দিয়ে বাকি সকল দল মিলে 2 হাউসের একজনকে নির্বাচন করবে, উনি হবেন 9 নম্বর মেম্বার। এই হলেন 9 জন এনসিসি। এত চিন্তা ভাবনা করে আমরা এটা বানালাম। কাজটা কি তার? তার 1 নম্বর কাজ হবে, যেটা আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা। ধরুন এখন একটা নির্বাচন হলো, সরকার আসলো, মেয়াদ শেষ হবে, তারপর কি হবে? এই সরকার যেই হোক না কেন, ওই পরের নির্বাচনটা কি এই সরকারের অধীনে করতে চাইবে? অন্যান্য দলরা আমাদের অভিজ্ঞতা বলে করতে চাইবে না। তো তখন নির্বাচনকালীন সরকারটা কি হবে? এটা আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ কনস্টিটিউশন রিফর্মে। ইন্টারিম গভর্নমেন্ট যদি হয়, তাহলে ইন্টারিম গভর্নমেন্টটা কে তৈরি করবে? হু উইল হেড ইট? আরেকটা হতে পারে যে আপনি বলতে পারেন না, অন্যান্য দেশে তো অধিকাংশ দেশেই যে সরকার ক্ষমতা থাকে সেই সরকারই নির্বাচন করে, অসুবিধা কি? আমরা বলছি অসুবিধা আছে, কারণ এটা নিয়ে আমাদের বহুবার আমরা ভুক্তভোগী হয়েছি, আমরা আর ওই পথে হাঁটতেই চাই না। সুতরাং যে পার্টি ক্ষমতায় থাকে তার আন্ডারে নির্বাচন হবে না, এটা বাদ দিয়ে দিতে হবে অন্য কারো অধীনে। তো অন্যটা কে? একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্টটা কে তৈরি করবে? উত্তর হচ্ছে এনসিসি তৈরি করবে। ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হচ্ছে এটা সবচেয়ে বড় কাজ। এই 9 জন সদস্য এই জন্য আমরা এইভাবে গঠন করলাম, যেখানে বিরোধী দলের নেতাও আছে, 2 জন ডেপুটি স্পিকারও আছে, এবং ছোট ছোট সব বিরোধী দলের নেতারাও আছে, বিরোধী দলের একজন রিপ্রেজেন্টেটিভ আছে, আর সরকারি দল আছে। এবার সবাই মিলে লেট দেম ডিসাইড। এখানে দেখবেন 8টা 9টা অপশন দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমরা চাই অপশন 1-এই শেষ হোক, যে ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে হবে অপশন 1-এ হোক। অপশন 1টা কি? অপশন 1 হচ্ছে 7 ভোট। 9 জনের মধ্যে 7 জন একমত হবে। 7 জন একমত হওয়ার পিছনে একটা ফিলসফি আছে। বিরোধী দলের কাউকে ছাড়া 7 জন একমত হওয়া সম্ভব না, কারণ এই 9 জনের মধ্যে 3 জন সলিড বিরোধী দলের, 2টা ডেপুটি স্পিকার, অপোজিশন লিডার, আরেকজন আছে অন্যান্য ছোট দলের। যদি আপনি তর্কের খাতিরে ধরে নেন যে অন্যান্য দলকে সরকার ম্যানেজ করে ফেলেছে, তো তাও তো 3 জন থাকবে। এই জন্য মিনিমাম 3 জন থাকবেই সলিড অপোজিশন থেকে। অতএব আপনি যখন 9-এর মধ্যে 7 ভোট চাইবেন, তার মানে বিরোধী দল ছাড়া কখনই একমত হওয়া যাবে না। আমরা চাই যে একটা পলিটিক্যাল কালচার গড়ে উঠুক,
পলিটিক্যাল কালচার গড়ে উঠলে এই 1 নম্বর অপশনই থাকবে। তাহলে অপশন 1, 7 জনের ভোটে একজনকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান করা হবে। উনি কে? উনি নাগরিক, বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কেউ হতে পারে, যাকে পছন্দ। এই 7 জন যাকে পছন্দ করবে, আর 9 জন হলে তো ভালোই, কিন্তু কমপক্ষে 7 জন পছন্দ করবে যাকে। এখন ধরেন এই 7 জন একমত হতে পারলো না, বলো যে না, আমরা কাউকেই ঠিক করতে পারলো না। 2 নম্বর অপশন হচ্ছে 6 ভোট। এবার আর 7 ভোট লাগবে না, 6 ভোট লাগবে। যখন আমরা ভোট কমিয়ে দিলাম, তখন আমরা রেস্ট্রিকশন দিয়ে দিলাম। তখন আমরা বললাম যে কোনো লোক হবে না, যে কোনো লোক হবে না, 6 জনকে দেব। কিন্তু এই 6 জনের ভোটে যে রিটায়ার্ড চিফ জাস্টিস তিনি হবেন, এই 6 জনের ভোটে। আমরা কিন্তু এখন ভোট কমিয়ে দিলাম, ভোট কমিয়ে লোক রেস্ট্রিক্টেড করে দিলাম। যেহেতু ভোট কম লাগবে, তার মানে যিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হবেন তিনি একটু রিস্কি হয়ে যাচ্ছেন, কারণ তার সমর্থন কম এনসিসির মধ্যে। তো সেই জন্য তখন 6 ভোটে চলে যাবে। 2 নম্বর অপশন ধরুন ফেল করলো। এবার 3 নম্বর অপশন। 3 নম্বরের অপশন হচ্ছে 9 ভোট। 9 ভোট কেন? কারণ আপনি 7 ভোটে পারলেন না, 6 ভোটে পারলেন না। আপনি হয়তো ধারণা করতে পারেন যে তাহলে তো ভোট আর কমার কথা এখন, কিন্তু ভোট আর কমলে তো গ্রহণযোগ্য হবে না। এখন আমরা বললাম 9 ভোট। 9 ভোটে দায়িত্ব নিবে রাষ্ট্রপতি নিজেই। রাষ্ট্রপতি কিন্তু সরকারি দলের হওয়ার চান্স ইজ ভেরি হাই। এখন আপনি বললেন যে না, রাষ্ট্রপতিকে 9 ভোটে ওর চাই না আমরা, তাহলে উপরে যান, 1 নম্বর অপশনে যান। 7 জন তো একমত হন, আপনাকে একমত হইতে হবে। আপনাকে দেশকে প্রতি 5 বছর পর একটা সংকটের মধ্যে ফেলে দিতে পারেন না, আপনাকে তো একটা ফর্মুলা আসতে হবে। তো এইটা হচ্ছে সেই ফর্মুলাটা। তো এখন 3 নম্বর অপশন হচ্ছে রাষ্ট্রপতি দায়িত্ব নিতে পারবে, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হবেন, কিন্তু এটার জন্য কয়জনের সমর্থন লাগবে? এনসিসির 9 আপনি সমালোচনা করতে পারেন যে সরকারি দলের প্রধান একজন মতের ভিত্তিতে রাষ্ট্রপতি হয়েছে, সেই রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিচ্ছেন না, আমরা এটা দিতে চাই নাই। এই 3 নম্বর অপশনটা এই জন্যই দিলাম যে দেশ তো আর খালি থাকবে না, সেই জন্য আপনি 1 বা 2 যান। মোস্ট প্রেফার্ড অপশন হচ্ছে 1, যে অন্তত একজন নাগরিককে খুঁজে বের করুন সারা দেশ থেকে, যাকে আপনার অন্তত 7 জন চান। উদ্দেশ্য হচ্ছে 9 জনই চাইবে, কারণ 7 জন চাইলে 9 জন চাওয়ার সম্ভাবনা ইজ ভেরি হাই। এই জন্য সেটা হচ্ছে অপশন 1, না হলে যাবে এখানে। তারপর কতগুলো অপশন দেওয়া আছে যে সর্বশেষ, এরপর যদি না হয় আপনি রাষ্ট্রপতিকে এটা দিলেন না, এখন আর আপনার মতামতের ভিত্তিতে অপেক্ষা করা যাবে না, এখন আর সাংবিধানিক শূন্যতা আনা যাবে না। সেজন্য ওই সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস যারা থাকবেন, না হলে তারপর যিনি অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড জাজ তিনি আসবেন, এভাবে নিচে চলে যাবে, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হবে। এটা হচ্ছে এনসিসির একটা বড় ফাংশন। তাহলে এনসিসির ফাংশনটা বলতে গিয়ে আমি ইন্টারিম গভর্নমেন্টটা কেমন হবে সেটা আমি বলে ফেললাম। এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের একটা রূপরেখা। এটা দেওয়া কিন্তু খুবই কঠিন। আপনি দেখুন ইন্টারিম গভর্নমেন্ট কেমন হইতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি 91 থেকে আলোচনা করছি তীব্রভাবে, কারণ এরশাদ সরকারের পতনের পর কিন্তু 91-এও এটা নিয়ে আলোচনা হয়েছে কি হবে। তখন চিফ জাস্টিসকে রিকোয়েস্ট করে নিয়ে আসা হলো। আচ্ছা, তো মোটামুটি 3 যুগ হয়েছে, আমাকে তো একটা ফর্মুলা দিতে হবে। এখন এর চেয়ে ভালো ফর্মুলা যদি কারো থাকে সেটাও নিয়ে আসতে পারে। কমিশন যেমন চেয়ে সেটা হইতে পারে। কমিশন এটা কখনোই মনে করবে না যে এই ফর্মুলাটাই রাখতে হবে, কিন্তু আপনাকে আরেকটা ফর্মুলা দিলে দেখাইতে হবে যে ওই ফর্মুলাটা এটা হচ্ছে ভালো, তো যেখানে যেখানে ভালো সেটা হইতে পারে। কিন্তু সোফার মনে হয়েছে এটা একটা ইফেক্টিভ ফর্মুলা হতে পারে, এভাবে করা যেতে পারে। আচ্ছা, এই ইন্টারিম গভর্নমেন্টের বাইরে আরও কিছু ফাংশন এনসিসির আছে, তার মধ্যে নির্বাচন কমিশনে অ্যাপয়েন্টমেন্ট দিবে। এখন ধরেন বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশন আছে। We all know and we have seen what Human Rights Commission did in the last decade. Human Rights Commission's কাজ হচ্ছে মানুষকে বাঁচানো সরকারের বিরুদ্ধে গিয়ে, যে সরকার মানবাধিকার লঙ্ঘন করবে, মানবাধিকার কমিশন মানুষকে বাঁচাবে। তো
তো সেরকম কাজ করতে হলে এমন লোককে ওখানে বসাইতে হবে যিনি আর যাই হোক এটা নিশ্চিত যে সরকারের দালালি করবে না। তো এইটা করতে হলে আপনাকে এই লোকটাকে কে ঠিক করবে? এটা অ্যাপয়েন্টমেন্ট গিভিং অথরিটি যদি আপনি প্রাইম মিনিস্টারের কাছে দিয়ে দেন, তাহলে তো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট নিজের মতো করে কাউকে দিবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আমরা এটা বের করে নিয়ে আসতে চাই। আমরা 1 নম্বরে চাই হিউম্যান রাইটস কমিশন সংবিধানে চলে আসুক, এবং হিউম্যান রাইটস কমিশনের প্রধানকে নিয়োগ দিবে হচ্ছে এনসিসি। দুদককে সংবিধানে নিয়ে আসুক। দুদক দেখেন, ধরেন দুদক এখন যেভাবে কাজ করছে, দুদক এখন যাকে ধরে 2 বছর আগে কিন্তু আবার অন্যজনকে ধরেছে। এই যে দুদকের কাজ বদলায় যায়, আমরা চাই দুদকের কাজ সংবিধান অনুযায়ী চলুক প্রপারলি। এই কারণে দুদক সংবিধানে চলে আসুক, হিউম্যান রাইটস কমিশন চলে আসুক, এভাবে এগুলি সংবিধানে আসুক, এবং এগুলির প্রধানদেরকে দায়িত্ব দিবে হচ্ছে এনসিসি, যাতে করে যথার্থ লোক সেখানে বসতে পারে। তাতে করে একটা বেটার অ্যাকাউন্টেবিলিটি তৈরি হতে পারে বলে ধারণা করা হয়, বিশ্বাস করা হয় যে এটা এভাবে একটা অ্যাকাউন্টেবল সিস্টেম আমরা হয়তো গড়ে তুলতে পারি। এই জন্য এনসিসিটা এত গুরুত্বপূর্ণ যে ওখানে ইন্টারিম গভর্নমেন্ট দিচ্ছে, আবার এদেরকে দিচ্ছে। এই নিয়োগগুলির মধ্যে আরেকটা স্পর্শকাতর নিয়োগের ক্ষমতা আমরা এনসিসির কাছে প্রস্তাব করেছি। আমরা দেখেছি যে 5ই আগস্টে আর্মি চিফের একটা সিদ্ধান্ত কত গুরুত্বপূর্ণ ছিল, যে আমরা গুলি করব না। প্রাইম মিনিস্টার একটা তৎকালীন কিন্তু বলেছিল গুলি করো, এবং যদি করতো কি হতো আমরা জানি, লক্ষ মানুষ আসছিল, এবং এইটার উপর যদি গুলি করতো কি হতো। আর্মি ডিসাইডেড যেটা করবো না। তার মানে এই পজিশনগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন দলের না, দেশের, রাষ্ট্রের। সুতরাং এইটাকে আরো সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এটা করা যেতে পারে যে এনসিসি এই 3 বাহিনীর প্রধানকে নিয়োগ দিবে। এটা এনসিসির ডিসিশনের ভিত্তিতে ওটা হবে। তাতে করে কি হবে? তাতে করে সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য দল সবাই মিলে একটা ঐকমত্যের ভিত্তিতে দেশ গঠনের কাজ সম্ভব হতে পারে। এই ধরনের একটা ফিলসফি চিন্তা করে এনসিসিটা প্রস্তাব করা হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাই। আমি বাকিগুলি, আমার তো অনেক আধা ঘন্টা বোধহয় হয়ে গেছে, আর কয়েকটা জিনিস আমি ভেরি শর্টলি বলে আমি কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। একটা হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারিতে আমরা ডিসেন্ট্রালাইজেশনের পক্ষে, যে এটা ডিসেন্ট্রালাইজ করা হোক, এবং বা আপনি এটা যে নামই ডাকুন না কেন, যে প্রতিটা বিভাগে স্থায়ী আসন করা হোক। এটার অনেক বিরোধিতা আছে। তার মধ্যে একটা হচ্ছে যে 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন বলার পর আমরা করতে পারি কি না। আমি মনে করি করতে পারি, কারণ আমি মনে করি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অলওয়েজ বিলংস টু দ্য পিপল। কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সংবিধান গঠনের ক্ষমতা। তো সুতরাং কোর্টের একটা মতামত এটা ভবিষ্যতে সারা জীবনের জন্য বাংলাদেশের জন্য বাইন্ডিং হয়ে যাবে, যে কখনোই এটা করা যাবে না, এইটা আমি সঠিক মনে করি না। আচ্ছা, কারণ জুরিসপ্রুডেন্সে কিন্তু একটা কথা আছে, মানে আপনি বলতে পারেন যে দের ইজ নাথিং লাইক হোয়াইট ল, ব্ল্যাক ল, কিন্তু লিগ্যাল ফিলসফাররা মনে করেন দের ইজ সামথিং লাইক হোয়াইট ল, ব্ল্যাক ল। অস্টিন বলেছে ল ইজ দ্য কমান্ড অফ সভরেন। এটা হলেই যে আইন হবে সেটা না, এমন অনেক আইন আছে যেটা আসলে আইনই না। এই জন্য রুল অফ ল বাস্তবায়নের পূর্ব শর্ত হচ্ছে লটাকেও ভালো হইতে হবে। এই জন্য ভালো একজন লয়ার, ভালো একজন ল স্টুডেন্ট, একাডেমিক, হুয়েভার, a lawyer in its wider sense also challenges the legitimacy of a law at the same time, যে লটা ঠিক আছে কিনা, এবং লটা ঠিক আছে কিনা দেখতে গিয়ে অনেক সময় দেখা গিয়েছে এটা যে লটাও ঠিক নেই, লটাকে বাতিল করে দিতে হয়েছে। তো যাই হোক, তা আমি মনে করি যে জুডিশিয়ারিকে আমরা বিভিন্ন স্থায়ী বেঞ্চ আমরা বসাতে পারি। আপনি যদি এখনকার সংবিধান পড়েন, দেখবেন এখানে কিন্তু অলরেডি 100তে বলে দেওয়া আছে যে চাইলে টাইম টু টাইম বিভিন্ন জায়গায় হাইকোর্টের অধিবেশন বসতে পারে। এটাও কিন্তু এক্সারসাইজ করা হয়নি। আমাদের যদি এত গুড ইন্টেনশন থাকতো, তাহলে তো আমরা টেম্পোরারি বিভিন্ন সময় বসাতাম যে ঠিক আছে, দিনাজপুরের 2000 ল্যান্ডের মামলা ঢাকায় আছে, তো এই 2000 ল্যান্ডের মামলা নিষ্পত্তি করার জন্য দিনাজপুরে 3 মাসের জন্য একটা হাইকোর্টের বেঞ্চ বসাই দিই, পারতাম, বাট উই নেভার ডিড ইট। এই জন্যই আমরা সেই পদ্ধতিটা প্রেফার করছি। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আমরা নিয়ে আসতে বলেছি, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা থাকুক, এটা বেটার। পার্লামেন্টের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে।
জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা পরিবর্তন চেয়েছি, যে আইন করা হোক, আইন করে নতুন নতুন যোগ্যতা সেখানে সৃষ্টি করা হোক, যাতে করে মোর কোয়ালিফাইড জাজেস আর অ্যাপয়েন্টেড ইন দ্য হায়ার জুডিশিয়ারি, সেগুলো আমরা বলেছি। আমরা বিচার বিভাগের যে সত্যিকার অর্থে পৃথকীকরণ সেটার কথা বলেছি, সেজন্য কমপ্লিটলি আলাদা একটা সচিবালয় গঠন করে দিই, যেটার জন্য অলরেডি কিন্তু কাজ শুরু হয়েছে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছে। মোটামুটি আমরা জুডিশিয়ারিতে এই চেঞ্জগুলো আমরা চেয়েছি। আমরা মনে করছি যে এই চেঞ্জগুলো আসলে জুডিশিয়ারি উইল বি স্ট্রঙ্গার, এবং when judiciary will be the stronger organ in a state, তখন কিন্তু অনেক ভালো সুফল আসবে যদি কোর্টের নিজের মতো করে কাজ করতে পারে, প্রপারলি যেভাবে কাজ করার কথা ছিল সেইভাবে। লোকাল গভর্নমেন্ট নিয়ে আমরা কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলিকে আরও শক্তিশালী করা হোক, নিজস্ব বাজেটিং পাওয়ার দেওয়া হোক, এভাবে দেওয়া হোক। রাষ্ট্রপতি ইলেকশনের সাথে কিন্তু লোকাল গভর্নমেন্টকে একটা কানেকশন আমরা তৈরি করেছি। যেহেতু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকবে, তাহলে রাষ্ট্রপতিকে যদি আমরা ডিরেক্ট ইলেকশনে ভোট করতে বলি, তখন রাষ্ট্রপতি বিকামস মোর পাওয়ারফুল দ্যান দ্য প্রাইম মিনিস্টার। রাষ্ট্রপতি তখন বলতে পারে যে আমি সারা দেশের লোক আমাকে ভোট দিয়েছে, আপনাকে ভোট দিয়েছে মাত্র একটা কনস্টিটুয়েন্সি। তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মে বি উইকার। আবার রাষ্ট্রপতির কোনো ম্যান্ডেট ছাড়া তার হাতে এতগুলি ক্ষমতা আমরা দিতে চাচ্ছি, কেন দিব? তো সেই জন্য আমরা একটা বিকল্প চিন্তা করেছি, সেটা হচ্ছে যে 2টা হাউসের ভোট প্লাস 64টা জেলা এবং যে সমস্ত সিটি কর্পোরেশন কাউন্সিল আছে সব জায়গা থেকে একটা করে ভোট আসবে। প্রত্যেকটা জেলা থেকে যত লোকাল গভর্নমেন্ট আছে একদম মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যারা আছে সবাই মিলে একটা জেলা থেকে ভোট হবে, ভোটে একটা ভোট কেন্দ্রে আসবে। এইভাবে 64টা জেলা 64টা ভোট আসবে রাষ্ট্রপতি কাকে রাষ্ট্রপতি চাচ্ছে। এবং লোকাল গভর্নমেন্টকে রাষ্ট্রপতি ইলেকশনে আমরা ইনভলভ করতে চাই। ইনভলভ করলে 2টা বেনিফিট হয়। একটা হচ্ছে যে প্রেসিডেন্টের ক্ষমতাটা যার হাতে থাকছে তিনি বেটার রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল হন, সবার একটা ছোঁয়া থাকে সেখানে, এবং আমরা যে প্রেসিডেন্টের হাতে কিছু ক্ষমতা দিতে চাচ্ছি সেটার একটা পপুলার সভরেনিটি পার্সপেক্টিভ থেকে একটা জাস্টিফিকেশন সেখানে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আমি মোটামুটি শেষের দিকে চলে আসছি। ছোট ছোট 2-3টা বিষয় বলে শেষ করে দিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে যে জরুরি অবস্থার সময় কী হবে। জরুরি অবস্থার সময় আমরা বলেছি যে সংবিধান স্থগিত, মৌলিক অধিকার স্থগিত, মৌলিক অধিকারের এনফোর্সমেন্ট স্থগিত, এগুলি বাদ দিতে হবে, এগুলি থাকবে না, এই বিধান তুলে দিতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে জরুরি অবস্থার সময় যদি মৌলিক অধিকার স্থগিত না করা হয়, জরুরি অবস্থা হলো কিভাবে? জরুরি অবস্থা হবে, জরুরি অবস্থার জন্য যতটুকু মৌলিক অধিকার কার্টেল করা প্রয়োজন ততটুকু করবে। আপনার নিশ্চয়ই মনে আছে কিছুক্ষণ আগে আমি প্রপোর্শনালিটি টেস্টের কথা বলেছি। ওই প্রপোর্শনালিটি ক্লজ অনুযায়ী আপনার যখন এখন পিস টাইম থেকে জরুরি অবস্থা চলে যাচ্ছে, তার মানে আপনার আরও রেস্ট্রিকশন দরকার, সেটা আপনি দিবেন। কিন্তু এখন যেমন বর্তমান সংবিধানে বলে দেওয়া আছে যে ফান্ডামেন্টাল রাইটসের এনফোর্সমেন্ট সব বন্ধ, এক ঘোষণায়, এইটা আমরা করতে পারি না, এটা কালো আইন। এই জন্য এটা আমরা তুলে দিতে বলেছি যে এটা তুলে দিতে হবে। তো মোটামুটি আমরা যেগুলো বলেছি এটা একটা মোটা দাগে বিভিন্ন এরিয়াগুলো আমি কাভার করে গেছি। এটার উদ্দেশ্যটা কি এটা বলে আমি শেষ করছি। যে এতগুলি আমরা চেঞ্জ সাজেস্ট করলাম, একটা জিনিস আমি বাদ দিয়ে গিয়েছি, নারীদের জন্য সংরক্ষিত সিট এটা 50 থেকে 100 করতে বলেছি। 100 করার কেন যুক্তি? 100 করার যুক্তি হচ্ছে যে নারী তো অর্ধেক আমাদের বাংলাদেশের জনসংখ্যায়, আর উমেন এম্পাওয়ারমেন্ট তো হয় নাই, ইকুয়ালিটিও হয় নাই। আমরা আইনে বলেছি এগুলি পেপারের কথা, আইনের কথা। বাস্তবে নারী তার ইকুয়ালিটি পায় নাই এবং নারীর তার এম্পাওয়ারমেন্ট হয় নাই। এম্পাওয়ারমেন্ট না হওয়ার কারণে ধরুন একেবারে মূল সংবিধান থেকে আমরা শুরু করলাম, 10টা সিট দিলাম, 15টা দিলাম, 20টা দিলাম, 30টা দিলাম, বাড়াচ্ছি, এম্পাওয়ারমেন্ট তো বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ আসলে প্রাইম মিনিস্টার চুজেস দ্য ক্যান্ডিডেটস সংরক্ষিত আসনে, যে আমি যাকে খুশি করবো। এবং আপনারা ইউটিউবে অনেক মজার মজার ক্লিপ দেখবেন যে কারো কারো বক্তব্য, মানে কি পরিমাণের বন্দনা। তো এই বন্দনা কেন করেছে? কারণ আমি এমপি হওয়ার যোগ্য না, আমাকে ওনার অনুগ্রহে আমি এমপি হয়েছি। এগুলো আমরা ফেলে দিতে চাই। আমরা বলতে চাই যে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকবে এবং সেটা পরিষ্কারভাবে নির্বাচন হবে, ভোট দিবে সবাই, নারী পুরুষ সবাই ভোট দিবে, প্রত্যেকটা পার্টি থেকে ক্যান্ডিডেট থাকবে, ক্যান্ডিডেটটা সবাই নারী হবে, 100টা সিটে 100 জন নারী। তার মানে নারী তখন পলিটিক্সে ডিরেক্ট ইনভলভ হবে এবং সেটা কিন্তু এভেনচুয়ালি এম্পাওয়ারমেন্টটাকে এনশিওর করবে। নারীর যে ক্ষমতায়নের কথা আমরা বলছি, সমতার কথা বলছি, সেই নীতিতে যদি আমাদের সাকসেসফুল হইতে হয় তাহলে আর কোনো বিকল্প নাই।
অবশ্যই এই নারীদের জন্য রিজার্ভ সিটটাকে আমাদের রিজার্ভ করব, কিন্তু রিজার্ভটা ইলেকশন থেকে শুধু আলাদা করব। দলের ইচ্ছায় নারীর এমপি পদ রিজার্ভ আমরা করতে চাই না। আচ্ছা, তো এগুলি সব মিলিয়ে যে কথাগুলি আমরা বললাম, এগুলির উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর দ্য পার্টিসিপেশন অফ দ্য পিপল ইন দ্য গভর্নেন্স। রাষ্ট্র শাসনের সর্বস্তরে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা নানানভাবে আমরা করতে চাই। এই যে পদ্ধতিগুলি বললাম, এর মধ্যে ভবিষ্যতে যদি সংবিধান সংশোধন করতে হয় তাহলে আমরা বলেছি গণভোটের বিধান লাগবে। এগেইন ওই যে টু এনশিওর দ্য পার্টিসিপেশন অফ দ্য পিপল। কারণ যখন 4th অ্যামেন্ডমেন্ট করা হলো তখন কিন্তু সংবিধান অনুযায়ী 4th অ্যামেন্ডমেন্ট করেছে, সংবিধানের দেখানো পদ্ধতি অনুযায়ী এটা করেছে। যদি নির্বাচন হইতো তখন একটা গণভোটে দিত। ধরুন গণভোটে এটা দিল যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল থাকবে, এটা তো কোনোদিনও গণভোটে পাশ হতো না। এই জন্য আমরা বলেছি যে সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কাজ যখন করবে তখন সরাসরি গণভোটে দিতে হবে। তাহলে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর দ্য পার্টিসিপেশন অফ দ্য পিপল ইন দ্য গভর্নেন্স। 2 নম্বর হচ্ছে গুড গভর্নেন্স। আমরা গুড গভর্নেন্স চাই, এবং এইটার অনুষঙ্গ হিসেবে আপনি বলতে পারেন যে একটা দল যাতে কখনোই কোনো দল ক্ষমতায় এসে ফ্যাসিস্ট না হয়। এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে সংবিধান কি কাউকে ফ্যাসিস্ট বানায় কিনা। আমি এই প্রশ্ন উত্তর না দিয়ে আমি এইটা বলি, বরং কেউ ফ্যাসিস্ট হইতে চাইলে সংবিধান কি বাধা দেয় কিনা, এমন কিছু আমাদের সংবিধানে দিতে হবে যে আমি ফ্যাসিস্ট হইতে গেলে বাধা দেয়। যেমন আমি সংবিধানে লিখে দিলাম আমার দল ছাড়া কোনো দল থাকবে না, সংবিধান বাধা দেয় কিনা। বাধা না দিলে সংবিধান আমাকে ব্যবস্থা করে দিচ্ছে এটা করার জন্য, তো সেটা আমরা চাই না। তো গুড গভর্নেন্স চাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অবজেক্টিভ। 3 নম্বর হচ্ছে টু প্রিভেন্ট দ্য কনসেন্ট্রেশন অফ পাওয়ার, যে এক জায়গায় ক্ষমতা চলে আসা। এটা অনেক সমস্যার মূলে, এটাকে সরাইতে হবে। এই জন্য পাওয়ারটাকে স্প্রেড করে দেওয়া। যে জন্য আমরা বলেছি যে এই যে দেখুন এনসিসি করার উদ্দেশ্যটা এটা যে এনসিসির হাতে কিছু ক্ষমতা থাকবে, রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা থাকবে, প্রাইম মিনিস্টার হাতে কিছু ক্ষমতা থাকবে, একটু ভাগ হয়ে গেল। আবার প্রাইম মিনিস্টার যিনি হবেন তিনি দলের প্রধান হবেন না। তাতে করে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যিনি প্রাইম মিনিস্টার তাকে কিন্তু ওই দলের প্রধান আবার বলবে তুমি ইউ আর দ্য প্রাইম মিনিস্টার, কিন্তু তুমি প্রাইম মিনিস্টার কিন্তু এই দল থেকে, আর আমি হইলাম সেই দলের প্রধান। তার মানে আমি অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার আমি সর্বা হওয়ার সুযোগ তার থাকছে না। আমার ইকুইভ্যালেন্ট আরেকটা পোস্ট চলে আসছে, দলের প্রধান, প্রাইম মিনিস্টার, আরেকজন হচ্ছে সংসদ নেতা। ওটা আমরা চেঞ্জ করে দিলাম যে অন্য আরেকজন সংসদ নেতা হবে, ইকুইভ্যালেন্ট জায়গায় কয়েকজন হয়ে গেল। এইভাবে পাওয়ারগুলোকে আমরা কনসেন্ট্রেট করতে চাই না, পাওয়ারগুলোকে আমরা স্প্রেড করে দিতে চাই। এবং আমি তো মনে করি যে সংবিধানে যদি এই পাওয়ার স্প্রেডিংয়ের কনসেপ্টটা আমরা শেষ পর্যন্ত নিয়ে আসতে পারি, ইট উইল বি রিফ্লেক্টেড অ্যাট এভরি স্টেজ অফ আওয়ার গভর্নেন্স। ধরুন বিশ্ববিদ্যালয়গুলিতে দেখেন আইনে ভাইস চ্যান্সেলরকে কিন্তু ব্যাপক ক্ষমতা দেওয়া আছে, অনেক ক্ষমতা দেওয়া আছে। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলিতে আরও বেশি ক্ষমতা দেওয়া আছে। ইভেন একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের হাতে অনেক ক্ষমতা দেওয়া আছে। ওই যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার, এই কনসেপ্টটা আমরা সব জায়গায় রিফ্লেকশন হয়েছে। ওই পাওয়ারটা কনসেন্ট্রেট না করে আমরা যদি স্প্রেড করতে হয় তাহলে এটা ওই সংবিধানে করতে হবে, মূল গভর্নেন্সে আসবে, এবং পরবর্তীতে এটা ইট শুড বি রিফ্লেক্টেড এভরিওয়্যার অ্যাট এভরি স্টেজ অফ গভর্নেন্স। এটা আমরা করতে চাই যে কনসেন্ট্রেশনটা থাকবে না। এই সমস্ত মৌলিক উদ্দেশ্যগুলি বাস্তবায়নের উদ্দেশ্যে আপনার এই ধরনের প্রস্তাবগুলি দেওয়া হয়েছে। তো এটা নিয়ে শেষ কথা হচ্ছে যে কোনো প্রস্তাবই কেউ বলতে পারবে না যে এটা সবচেয়ে ভালো। এটা একটা ব্রেন স্টর্মিং, এবং এই ব্রেন স্টর্মিং প্রসেসের মধ্যে এইটা একটা কাজ। অন্যরাও আরও ভালো ভালো প্রস্তাব নিয়ে আসুক সবাই, এবং যেটাতে আমি বক্তব্য শুরু করছিলাম সেটাতে আমি শেষ করি যে এই সুযোগটা প্রথমবারের মতো এসছে। এই যে আজকেও আমরা এখানে কথা বলছি, ইট নেভার হ্যাপেন বিফোর, যে কেমন সংবিধান চাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে, কোর্টে আলোচনা হচ্ছে, সাংবাদিকরা আলোচনা করছে, সব জায়গায় রাজনৈতিক দলে আলোচনা করছে কেমন সংবিধান চাই। তা আমাদের উচিত হবে, যদি আমাদের লাক ফেভার করে, তাহলে আমরা শেষ পর্যন্ত এই সুযোগটা কাজে লাগিয়ে 50 বছর পরে হলেও আমরা আমাদের নিজেদের মতো করে একটা সংবিধান বানাতে সক্ষম হব, এবং প্রতিদিনই আমরা সেই নতুন সংবিধানের
নতুন যে ট্র্যাজেক্টরি থাকবে, ফিলসফিক্যাল ট্র্যাজেক্টরি, হ্যাপিনেসের ট্র্যাজেক্টরি, সেটার দিকে আমরা যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।